সামনে সামনে গ্যাদারিং করো না বাবা। বাবু ভাই ঘুরে দাঁড়াতে আরো বেশি দেশব্যাপী নদী নালা পাবনা জেলা সদর উপজেলা মেঘের বাণী করে আপনি কবুল মঞ্জুর করে আনিন রব্বুল আলামিন। বাংলাদেশের গর্ব মানুষ জন্মদাতা পিতা আল্লাহ তাআলা তার নিমা তার কলিজার টুকরা সোনার ভাই উন্নয়ন করতে পারে, সবার সাথে সুন্দর আচার আচরণ ভালো ব্যবহার করতে পারে, সেই তৌফিক দিয়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই খাল খনন কর্মসূচি যারা আয়োজক হয়েছেন প্রত্যেককে আমার প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি দেশে খুব ক্রান্তি লগ্নে। বলতে পারেন যে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা আমাদের আছে এবং সেভাবে যোগ্য মনে করেছেন জন্যই হয়তো আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিশ্চিত হয়েছেন যে আমরাই পারবো এই দেশের একটি পজিটিভ পরিবর্তন ঘটাতে, উন্নয়ন ঘটাতে, যেটা কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের আপামর জনগণের জনসাধারণের জীবনমানের উন্নয়ন হবে। একটি দীর্ঘ পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি যে কিভাবে মানুষের জীবনমানের উন্নয়ন করা যায়। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি কি করে নিজেদের মানুষজনকে মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করা যায়। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি কিভাবে নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিজেদেরকে আমরা ন্যস্ত করতে পারবো। আজকে আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আপামর জনসাধারণ বিশাল ম্যান্ডেট দিয়ে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে 2/3 মেজরিটি নিয়ে আমাদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই পাওয়া, এই সম্মান, এই গর্ব বাংলাদেশের প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি জনগণের, যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরও আমি এই সম্মানের ভাগিদার তাদেরকেও করতে চাই, যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও আমি সম্মানের ভাগিদার করছি। আজকে আমরা চাই সকলে মিলে একটি উন্নত বাংলাদেশ গড়তে, এবং সেই উন্নত বাংলাদেশ গড়ার পেছনে যে পরিকল্পনাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি দীর্ঘ সময় ধরে, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। এখানে বক্তারা, সুবক্তারা প্রত্যেকে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে সরকার গঠনের 1 মাস এখনো অতিবাহিত হয়নি। তার আগেই কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি যেগুলো আমরা মানুষের কাছে দিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি, মানুষের কাছে আস্থা অর্জন করতে পেরেছি, সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা পালন করা ইতিমধ্যে শুরু করেছি। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ফ্যামিলি কার্ড, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে 10,000 টাকা করে কৃষকদের কৃষি ঋণ মকুব, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের জন্য মাসিক বেতন ভাতার ব্যবস্থা করা সরকারিভাবে, তার একটি বড় উদাহরণ হচ্ছে আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধন। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের 53টি ইউনিটে একই সাথে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি দিনাজপুরে আছেন, এখন উনি ওখান থেকে এটা খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে এই খাল খনন কর্মসূচিটি সাফল্যমণ্ডিত করার জন্য কাজ শুরু করছি। এই খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি উন্নয়ন, এই শব্দগুলোর সাথে বিগত 17 বছরে না জনগণের কোনো পরিচয় ছিল, না অনেকগুলো জেনারেশন গড়ে উঠেছে। আমরা যাদেরকে জেন জি বলি, নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তাদেরও কিন্তু এই সব শব্দগুলোর সাথে, বাক্যগুলোর সাথে কোনো পরিচয় হয়নি।
হঠাৎ করে আমাদের মনে হতেই পারে যে এত ডেভেলপড টেকনোলজি আছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে বহুদূর, আমরা তো অনেক বড় বড় যন্ত্রপাতি বাংলাদেশ ইম্পোর্ট করে অথবা তৈরি করে অনেক ডেভেলপমেন্টের কাজ করতে পারি। অযথা কেন আমাদের মাঠে ঘাটে গিয়ে, বনে বাজারে গিয়ে অথবা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খাল কাটতে হবে? এটা আবার কেমন কর্মসূচি? এই প্রশ্নটা এই কারণেই আমি করছি এখানে, ইতিমধ্যে এরকম কিছু প্রশ্ন আমার কানে এসেছে ব্যক্তিগতভাবে, যে এরকম খাল খনন কর্মসূচি আবার কেন শুরু করতে হবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে আমাদের শেকড় ভুললে চলবে না। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা যারা শেকড় ভুলে যাই তাদের শেকড় উপড়ে ফেলতে ওই 5ই আগস্ট কিন্তু বারবার আসে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটি দেশকে, একটি রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই দেশের, সেই রাষ্ট্রের প্রত্যেকটি জনগণকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি যে পর্যায়ে থাকুক না কেন, যে স্ট্যাটাসে তিনি বিলং করুন না কেন, যদি প্রত্যেককে তার জায়গা থেকে আমরা কিছুটা উন্নত করতে না পারি, তাহলে কিন্তু আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারবো না। আজকে আমরা দিন আনি দিন খাই যারা আছি, মাস শেষে আমাদের গুনতে হয় যে আমরা বাকি 5টা দিন কী করে শেষ করব। আরও আমরা যারা আছি, যারা ইনকাম করছি, হয়তো আমাদের বেতনও বাড়ছে, সেই সাথে দেখা যায় যে দ্রব্যমূল্য বেড়েছে। বিগত কয়েক বছরে যা ইনকাম করছে দ্রব্যমূল্যের পেছনেই খরচ হয়ে যাচ্ছে, আমাদের কোনো সঞ্চয় থাকছে না। এই একটি রমজান গেল, আজকে 25 রমজান, 24 রমজান, 26 রমজান, আজকে কোথাও কোনো আওয়াজ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই, সকল কিছু মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে। আমরা কিন্তু সরকারের দায়িত্ব গ্রহণ করেছি 1 মাসও হয়নি। দেশের অর্থনীতিতে আমরা এমন কোনো কিছু অবদান রাখতে পারিনি যে দেশের অর্থনীতি অনেক চাঙা হয়ে গেছে জন্য আমরা দ্রব্যমূল্যকে মানুষের হাতের নাগালে নিয়ে আসতে পেরেছি। শুধুমাত্র আমাদের সদিচ্ছাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যে কোনো সেক্টরের উন্নয়নের জন্য। আমরা চেয়েছি বললেই ফ্যামিলি কার্ডের মতো অত্যন্ত বড়, অত্যন্ত বৃহৎ একটি প্রজেক্টকে সরকার গঠনের 1 সপ্তাহের মাথায় হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়েই যেই প্রস্তাবটা পাশ হয়েছে সেটা হচ্ছে 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফের প্রস্তাব। এটা হচ্ছে সদিচ্ছা এবং মানুষের উন্নয়ন করার যে ইচ্ছাটা, সেটার বহিঃপ্রকাশ। আমরা বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনারা যারা আমাদের সাথে এই উন্নয়নের কাজে শরিক হতে চান, আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাতে চাই। আর যারা মনে করেন যে উন্নয়নের কাজে শরিক হবেন না, আপনাদেরকে আরও আহ্বান জানাতে চাই, আপনারা বসে বসে দেখুন, উন্নয়ন আমরা করে ছাড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রতিটি জনগণ, একটি রাষ্ট্রের সাথে তার জনগণের যে কন্ট্রাক্টটি হয়, যে সিভিল কন্ট্রাক্ট হয়, রাষ্ট্র তার জনগণকে সকল ধরনের অধিকার দিতে বাধ্য থাকে। আমরা বর্তমান সরকারে যারা আমরা আছি, আমরা নাগরিকের প্রত্যেকটি অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। হয়তো কিছুটা সময় আমাদের লাগবে, কারণ আমি আগেও বলেছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, যেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নেমেছি, এই পরিকল্পনাগুলো আমরা বহু আগে থেকে চিন্তা করে এসেছি যে যদি আমরা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা কোন কোন কাজগুলো হাতে নিলে অনতি বিলম্বে আমরা দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি, এবং সেই কাজগুলো নিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সকলকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন, কারণ সরকারের সাফল্য কিন্তু নির্ভর করে সকলের উপরে। সরকারের সাফল্য নির্ভর করে সরকারের প্রত্যেকটি স্টেক যখন ভালো মতো কাজ করতে পারে তার উপরে। যেহেতু দেশ 17-18 বছর ধরে বিভিন্ন ক্রাইসিস অতিক্রম করে এসছে, আমাদেরকে প্রত্যেকটি ক্রাইসিস মোকাবেলা করে তারপরে সামনে এগোতে হবে। আমি পুরো বাংলাদেশের সকল পর্যায়ে জনগণের কাছে সেই সহযোগিতা চাই, যেন আমাদের সরকার সেই ক্রাইসিসটা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসি এখন ফ্যামিলি কার্ডের বিষয়ে, পাবনার বিষয়ে। বলেছি পাবনার সাথে আমার আত্মিক সম্পর্ক। পাবনার মাটির গন্ধ, লালপুরের মাটির গন্ধ একই গন্ধ। বৃষ্টি হলে মাটিতে যে প্রথম বৃষ্টির স্মেলটা আসে, যে গন্ধটা আসে, এই গন্ধটা লালপুরের মাটিতে, বাগাতিপাড়ার মাটিতে যেমন হয়, পাবনার মাটিতেও সেরকমই হয় আমি বলে বিশ্বাস করি। আমি সন্তান হিসেবে আজকে পাবনার এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই যে উন্নয়নের যে জোয়ার সারা বাংলাদেশে লাগবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি,
লালপুরের পরে, নাটোরের পরে ইনশাআল্লাহ সেটাতে পাবনাতে লাগবে ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ডের বিষয়ে যে 14টি ইউনিটে আমরা ইনিশিয়ালি কাজ শুরু করেছিলাম, আপনারা জানেন যেটা পাইলটিং প্রজেক্ট, এবং প্রত্যেকটা প্রজেক্ট আমরা পাইলট বেসিসেই করার চেষ্টা করছি। কারণ সবসময় দেখা যায় যে এই প্রজেক্টগুলো ম্যাক্সিমাম সময় মুখ থুবড়ে পড়ে যায় এক্সিকিউশন লেভেলে গিয়ে। আমরা যদি প্ল্যানিংগুলোকে ঠিকমতো এক্সিকিউট করতে না পারি তখন কিন্তু এটা প্রজেক্টগুলো সাফল্যমণ্ডিত হয় না, সফলতার মুখ দেখে না। আমরা পাইলটিংটা স্টার্ট করেছি এইভাবে যে আমরা দেখব যেই প্রসেসে আমরা ফ্যামিলি কার্ডগুলো দেওয়ার চেষ্টা করছি, যেই প্রসেসে যাদের কাছে আমরা ফ্যামিলি কার্ডকে ফার্স্ট বেনিফিশিয়ারি, সেকেন্ড বেনিফিশিয়ারি, থার্ড বেনিফিশিয়ারি হিসেবে আমরা সিগনিফিকেন্টলি আইডেন্টিফাই করার চেষ্টা করছি, তার মানে হচ্ছে সবার আগে আমরা হতদরিদ্র, তারপরে দরিদ্র, তারপর নিম্নবিত্ত, তারপরে মধ্যবিত্ত, তারপর উচ্চবিত্ত, এইভাবে ক্যাটেগরাইজ করে কিন্তু আমরা ফ্যামিলি কার্ড পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এই পাইলটিংয়ের মাধ্যমে খুঁজে নিতে চাচ্ছি যে আমাদের এই 5টি সেক্টরকে গ্র্যাজুয়ালি এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। এই 14টি ইউনিটের 10 তারিখে যখন আমরা ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলাম, এরপরে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমপ্লেইন পেয়েছি, যাদের পাওয়ার কথা হতদরিদ্র তারা পাননি, অথচ হয়তো মধ্যবিত্ত পর্যায়ে কেউ কার্ডটি পেয়ে গেছেন। আমরা বলেছি এটি একটি সার্বজনীন কার্ড, সার্বজনীন প্রজেক্ট, সকলেই ক্রমান্বয়ে এটি পাবেন, কিন্তু শুরুতে হতদরিদ্রের পাওয়ার কথা। তাহলে যে কমপ্লেইনগুলো আসছে, কমপ্লেইনগুলোকে আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই করার জন্য, প্রবলেমের সলিউশনগুলো করার জন্য আবার একটি কমিটি গঠন করে দিয়েছি প্রত্যেকটি ইউনিটে। কমিটিগুলো আমাদেরকে রিপোর্ট দেবে, আমরা এরারগুলোকে আবার আইডেন্টিফাই করে সলিউশন করে নিয়ে পরবর্তী এক্সপ্যানশনের দিকে যাবো ইনশাআল্লাহ, এবং সেকেন্ড ফেজে গিয়ে যেন এই ভুলগুলো আর না হয় সেভাবেই কিন্তু আমরা কার্ডগুলোকে ডিস্ট্রিবিউশন লেভেলে যাব। এখানে যারা মধ্যম জায়গায় কাজ করছেন, তার মানে ফ্যামিলি কার্ডের ইনফরমেশন কালেকশন থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত যেই কমিটিগুলো কাজ করছেন, তাদেরকে আমি আরেকটু আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানাবো। কারণ এই কাজগুলো যেন কোনো ধরনের ম্যানিপুলেশনের শিকার না হয়, কোনো ধরনের স্বজনপ্রীতির মধ্যে না পারে, এবং শুধুমাত্র যারা এটা পাওয়ার যোগ্য তারাই পান, সেই কাজটি সার্থকভাবে করার জন্য কিন্তু আমরা সকল ধরনের দলীয় ছোঁয়ার বাইরে রেখেছি এই প্রজেক্টটিকে, কোনো ধরনের পলিটিসাইজেশনের বাইরে রেখেছি এই প্রজেক্টটিকে। কিন্তু তারপরেও যদি এটাতে কোনো অনিয়ম হয় তাহলে কিন্তু দায় দায়িত্ব এটা আপনাদের উপরে বর্তাবে, এবং সেই মোতাবেক কিন্তু সরকার এটার ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্য যেই 14টি ইউনিটের প্রজেক্টগুলোকে কাজ করা হয়েছে, আমরা চাইবো আপনারা ঠিকমতো আমাদেরকে এই প্রজেক্টে যে প্রোজ অ্যান্ড কনস, সুবিধা অসুবিধা আছে, এগুলো আমাদেরকে জানাবেন, সেই মোতাবেক আমরা পরবর্তীতে এক্সপানশনের দিকে যাব। পাবনাতে তো ফ্যামিলি কার্ড শুরু করব বলেই দিয়েছি। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের রাজনীতিতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার একার পক্ষে আনা সম্ভব না। আপনারা এবার দেখেছেন যে প্রত্যেকটি আসনে নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় ক্যাবিনেটে কারা থাকবেন, এই বিষয়গুলো নির্বাচন করার সময় কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে সুতীক্ষ্ণভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। আমরা সামনে যে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জনগণের ভালোর জন্য, উন্নয়নের জন্য কাজ করে, সেটা ঠিক করার জন্য কিন্তু আমাদেরকে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আমি আজকে পাবনা জেলার এখানে যারা বসে আছেন, আমি বলবো যে পাবনা জেলার আপনারা হচ্ছেন মা বাবা, আমি বলবো পাবনা জেলার আপনারা হচ্ছেন অভিভাবক। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার চাচাদের কাছে, ভাইদের কাছে, মন্ত্রী হিসেবে না, একজন সন্তান হিসেবে এবং তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা তরুণ প্রজন্মকে প্যাট্রন করুন, আপনারা তরুণ প্রজন্মকে রাজনীতিতে উঠিয়ে নিয়ে আসুন, আপনার তরুণ প্রজন্মকে রাজনীতি করার সুযোগ করে দিন। আমরা যারা রাজনীতি করার জন্য আগ্রহী আছি, আমরা যারা দেশে বিদেশে পড়াশোনা করেছি, আমার অনেক সুযোগ ছিল বিদেশে থেকে যাওয়ার। আমি যখন বাইরে পড়াশোনা করেছি, আমার একটা সময় মনে হয়েছে যে হয়তো আমি এখানে থেকেও যেতে পারি, কিন্তু আমাকে আমার মাটি টানে, আমাকে আমার দেশ টানে, আমাকে আমার দেশের মানুষ টানে। আমি কিন্তু দেশে ফিরে এসেছি। এমন বহু যুবক যুবতী আছেন, এমন বহু তরুণ তরুণী আছেন যারা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হতে চান, যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা বাংলাদেশে একটি পজিটিভ চেঞ্জের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা অভিভাবক আছেন,
আপনাদের পরে কারা জায়গা করে নেবেন এদেরকে আপনারা তৈরি করে দিয়ে যান, তাহলে কিন্তু রাজনীতি আর অসৎ মানুষের হাতে যাবে না, রাজনীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে যাবে না। আপনারা আমাদের অভিভাবক হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছেই আমি এটা অনুরোধটা রাখতে চাই, দাবিটা রাখতে চাই। কারণ আপনারা যখন না থাকেন তখন আমাদের অবস্থা কি হয়? মরহুম ফজলুর রহমান পটল চলে যাওয়ার পরে তার সন্তান ফারজানা শারমিন পুতুল এটা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। যদি আজকে আপনাদের মতো অভিভাবকরা থাকেন তাহলে কিন্তু রাজনীতিতে আরও অনেক ভালো রাজনীতিবিদ তৈরি হতে পারবে, দেশটা তো থাকবে, জনগণ তো থাকবে, প্রতিষ্ঠানগুলো থাকবে। বিগত সরকার কিন্তু সিস্টেমেটিক্যালি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমরা যদি প্রতিষ্ঠানগুলোকে গড়তে চাই আমাদের কিন্তু সিস্টেমেটিক্যালি এই প্রতিষ্ঠানগুলোকে গড়তে হবে এবং ভালো মানুষ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে গড়তে হবে। যদি আবার একইভাবে আমরা দুর্নীতিগ্রস্ত মানুষদের হাতে সিস্টেমগুলোকে তুলে দেই তাহলে কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হবে না এবং আমরা যে এজেন্ডাগুলো নিয়ে মানুষের কাছে গেছি সেগুলো কোনো কিছু আমরা ফুলফিল করতে পারবো না। আসুন আমরা সকলে মিলে, নবীন প্রবীণ তরুণ সকল প্রজন্ম মিলে এই বাংলাদেশকে গড়ার শপথ নেই। বাংলাদেশকে নতুন করে নতুন প্রজন্মদেরকে নিয়ে একটি উন্নত বাংলাদেশ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক সুসংগঠিত করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য চমৎকার বাংলাদেশ তৈরি করবে, সেই বাংলাদেশের পথে এগিয়ে যাই। সকলে ভালো থাকবে।